আজকে হলো আন্তর্জাতিক মাতৃ দিবস। আমার বয়সী যারা আছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে যে শিশু মহল যখন রেডিওতে শুরু হতো, তাকে ভাঁজ করে আস্তে 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 চুবিয়ে দিয়ে খানিকক্ষণ এরকম করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তুলে কিন্তু নিংড়াই নিই আমি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো আন্তর্জাতিক মাতৃ দিবস আর সকল মায়েদের কাছে আমার অশেষ শ্রদ্ধা ভালোবাসা। আর তার জন্যই আজকে সেউতি স্টোরিজে একটা বিশেষ কিছু করার আমার ইচ্ছে রয়েছে। সেটা হলো, প্রতিবারই তো দেখো তোমরা যে যখনই কলকাতায় আসি, বাবা মা দুজনকেই আমি রিকোয়েস্ট করি যে তোমাদের যাতে কিছু একটু পড়ে শোনায়, বা বাবা যদি কিছু কোনো একটা জিনিস স্মৃতি থেকে তোমাদের শোনায়। এবং টেকনিক্যালি দেখা যায় যে প্রতিবারই বাবা তোমাদের কিছু না কিছু শোনাচ্ছে, কিন্তু মায়ের আর সেভাবে সময় হচ্ছে না। এবারে বাবা নিজেই বলে দিয়েছিল যে এবার আর আমি কিছু বলবো না, এবার মাই যেন কিছু একটা শোনায় তোমাদের। প্লাস তোমাদেরও রিকোয়েস্ট থাকে, তোমরাও প্রতিবারই শুনতে চাও কিছু না কিছু। তো এবারে যেহেতু 25শে বৈশাখ, মানে আগের দিন 25শে বৈশাখ ছিল, আমি যেদিন রেকর্ড করছি সেদিন অ্যাকচুয়ালি 25শে বৈশাখ, তোমরা পরের দিন ভিডিওটা পাচ্ছ, খুবই কনফিউজিং ব্যাপারটা, যাই হোক। তো সেটার কারণে মা আজকে একটা বিশেষ জিনিস তোমাদের শোনাবে বলে ঠিক করেই রেখেছিল। তো সেই জন্য ভাবলাম যে সেটাই আজকের দিনটার জন্য রাখা যাক, মানে মাতৃ দিবসের জন্যই এই জিনিসটা রাখা যাক। কারণ অনেক সময়তেই যা হয়, একটা সময়ের পরে এই জিনিসগুলো থেকে হয়তো একটুখানি হলেও মায়েরা আমাদের সরে আসতে থাকেন, এবং সেটা যখন তারা আবার করার সুযোগ পান তখন সানন্দে সেই কাজটা করে থাকেন। তো সেই জন্য আর দেরি করবো না, চলো মা আজকে তোমাদের কি শোনায় সেটাই সরাসরি শোনা যাক। অনেকদিন পরে মেয়ের ব্লগে আসলাম। তো শুরুতেই বলি, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এটা বলতে গিয়েই না আমার মানে খুব স্মৃতিকাতর হয়ে পড়লাম। তার কারণ হচ্ছে, যখন আমরা ছোট ছিলাম, মানে আমার বয়সী যারা আছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে যে শিশু মহল যখন রেডিওতে শুরু হতো, তখন ইন্দিরা দেবী শুরুতেই বলতেন, আমার ছোট্ট সোনা বন্ধুরা ভাই কেমন আছো, ভালো আছো তো সব? সমস্বরে কচি কচি কণ্ঠ বলে উঠতো, হ্যাঁ ভালো। তো সেরকম করে বলে ফেললাম বোধহয়। তো যাই হোক, নিশ্চয়ই ভালো আছেন। আর কলকাতায় গরমটাও বেশ কমে গেছে, রোজই ঝড় বৃষ্টি হচ্ছে, ভালো ওয়েদার। তো মেয়ে আমাকে অনেকদিন ধরে বলছিল যে ওর ব্লগে কিছু একটু কিছু শোনানোর জন্য। তো আমার আবার রবীন্দ্রনাথ ছাড়া তো গতি নেই, তাই রবীন্দ্রনাথের এই গল্প স্বল্প থেকে একটা অংশ একটু আপনাদের পড়ে শোনাতে বড্ড ইচ্ছে করছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে ভালো মানুষ কমে গেছে, আবার আমরা ভালো মানুষ এর খাতিরে অনেক সময় মানে সোজা কথা লজ্জা পেয়ে বলতে পারি না, মানে ওই ভালো মানুষই আমাদের আটকে দেয়। সেটা আমাদের দুর্বলতা নাকি অন্য কিচ্ছু বোঝা যায় না। তো রবীন্দ্রনাথ কেমন করে বুঝেছিলেন, কেমন করে আমাদের বুঝিয়েছিলেন, সেটা একটু পড়ে শোনানো যায়। কুশ্মী আর ঠাকুরদার কথোপকথন। কুশ্মী প্রথমে ঠাকুরদা বলে, ছি আমি নেহাত ভালো মানুষ। কুশ্মী বললে, কি যে তুমি বলো তার ঠিক নেই, তুমি যে ভালো মানুষ সেও কি বলতে হবে? কে না জানে তুমি ও পাড়ার লোটন গুন্ডার দলের সর্দার নও। ভালো মানুষ তুমি কাকে বলো? এইবার প্রশ্নটা ঠিক এসেছে তোমার মুখে। ভালো মানুষ তাকেই বলে যে অন্যায়ের কাছেও নিজের দখল ছেড়ে দেয়, দরাজ হাতের গুণে মনের জোর নেই বলে। কুশ্মী বলে, যেমন যেমন আজই ঘটেছিল, সকালে বেশ একটুখানি গুছিয়ে নিয়ে লিখতে বসেছিলুম, এমন সময় এসে হাজির 5 কড়ি। একেবারে সাহারা থেকে শিমুম হাওয়া বয়ে গেল, শুকিয়ে গেল মনের মধ্যে যা কিছু ছিল তাজা। এসেই সে বসলে আমার লেখাপড়া করার চৌকিটাতে। ভালো মানুষের মুখ দিয়ে তো আমার কথা বেরোলো না। হয়তো বলতে পারতুম, ওখানে আমি কাজ করব। ডেস্কের উপর ঝুঁকে যেন অন্য মনে সে কি একটা নাড়াচাড়া করতে লাগলো। বললে দোষ হতো না যে ওগুলো দরকারি জিনিস গো,
ঘাঁটাঘাঁটি করো না। কিন্তু কি আর বলবো, বললো অনেক কাল তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, শুরু করলে এইভাবে। আহা, আমাদের সেই স্কুলের দিনগুলো কি সুখের না ছিল। ভাবতে 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 আমি না ঘেমে উঠেছিলাম যে ও কতক্ষণ এখান থেকে যাবে। হঠাৎ দেখি আস্তে আস্তে তার হাতখানা সরে যাচ্ছে আমার সোনা বাঁধানো ফাউন্টেন পেনটার দিকে, সেটা যাচ্ছে ওর পকেটের দিকে। বললেই হতো, এই তুমি ভুল করছো, কলমটা তোমার নয়, ওটা তো আমার। কিন্তু ওই আমি যে ভালো মানুষ, ভদ্রলোকের ছেলে, এত বড় লজ্জার কথা ওকে বলি কি করে? ওর চুরি করা হাতটার দিকে চাইতেই পারলুম না। সন্দেহ করছি লোকটা বলে বসবে আজ এখানেই খাবো, বলতে পারবো না, না সে হবে না। ভাবতে ভাবতে না ঘেমে উঠেছি। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, বলে বসলুম, ওই রমেনের ওখানে আমাকে এখনই যেতে হবে। তো সে বললো, খুব ভালো হলো, তোমার সঙ্গে একত্রেই যাওয়া যাক। স্কুল ছেড়ে অবধি তার সঙ্গে একবারও দেখা হয়নি। কি মুশকিল। ধপ করে বসে পড়লুম, বাইরের দিকে তাকিয়ে বললুম, ওই দেখো না, বৃষ্টি পড়ছে দেখছি। সে বললে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার ছাতা নেই, কিন্তু তোমার সঙ্গে এক ছাতাতেই যেতে পারবো। আর কেউ হলে জোর করে বলতো সে হবে না, কিন্তু আমার তো উপায় নেই, আমি ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ হলেও বিপদে পড়লে আমার কিন্তু বুদ্ধি জোগায়। আমি বললুম, অত অসুবিধে করার দরকার কি? তার চেয়ে বরঞ্চ তুমি আমার ছাতাটা নিয়ে যাও, যখনই সুযোগ হবে ফিরিয়ে দিলেই হবে। সে আর দিল মাত্র দেরি করলে না, বলে হুম হুম হুম, প্ল্যানটা শোনাচ্ছে ভালো। ছাতাটা বগলে করে চটপট সরে পড়লো। ছাতা ফেরাবার সুযোগ কোনোদিনই হবে না আমার। হায় রে, আমার 15 টাকা দামের সিল্কের ছাতা ফিরবে না, ফাউন্টেন পেনও ফিরবে না। কিন্তু সব থেকে আরামের কথা হচ্ছে সেও ফিরবে না। কুসমি বললে, কি বলো দাদা মশাই, তোমার সেই ফাউন্টেন পেন, সেই ছাতা তুমি ফিরে পাবে না? আমি বললাম, ভদ্র বিধান মতে না, ফিরে পাবার আশা নেই। সে বললে, আর অভদ্র বিধান মতে? আমি বললুম, ভালো মানুষের গোষ্ঠীতে সে লেখে না। কুসমি বললে, আমি কিন্তু তোমার মতো ভালো মানুষ নই, আমি তাকে চিঠি লিখবো, তোমার সে কথা জানার দরকার হবে না। আমি বললাম, আরে ছি 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 ছি, সে কি হয়? আর লিখলেই বা কি, সে বলবেই তো আমি নিইনি। জানি তাই বলবে, কিন্তু আমরা যে জেনেছি ও চুরি করেছে সেটি ওকে আমি জানাতে চাই। সর্বনাশ, ঠিক সেইটাই যে আমি ওকে জানাতে চাইনি, ভদ্রলোকের ছেলে চুরি করেছে। ছি ছি, কত বড় লজ্জার কথা ভাবো তো। আমার এমন কত গেছে, তুমি তখন জন্মাওনি। তখন ব্রাউনিং এর কবিতার আদর বেড়েছে, খুব আগ্রহ নিয়ে পড়ছিলুম। আমার এক সাহিত্যিক বন্ধুকে উৎসাহ করে একটা কবিতা পড়ে শোনালুম। তিনি বললেন, এই বইটা আমার নিশ্চয়ই পড়া চাই, 3 দিন পরেই আমি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। আমার মুখ শুকিয়ে গেল। বললাম, ওটা ওটা আমি এখন পড়ছি। এতই ভালো মানুষের সুরে বলেছিল যে সত্যি কথা বলতে কি, বইটা রাখতে পারা গেল না। দিন 2 পরে খবর নিয়ে জানলুম যে তিনি গেছেন একটা মোকদ্দমার তদবির করতে বহরমপুরে, ফিরতে বেশ দেরি হবে। তো আমার জানা হকারকে বলে দিলুম, ব্রাউনিং এর একটা বড় এডিশন যদি পাওয়া যায় আমাকে যেন জানায়। কিছুদিন পরে খবর পেলাম পাওয়া গেছে। বইটা বের করে দেখালে, ও মা গো, এ তো আমার সেই বই। যে পাতাখানায় আমার নাম লেখা ছিল সে পাতাটা যত্ন করে ছেঁড়া। কি আর করি, কিনে নিলুম। তারপর থেকে সেই বইখানা লুকিয়ে রাখতে হলো, যেন আমি চোর। আমার লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে পাছে বইখানা তার হাতে থাকে, আমার কাছে তার বিদ্যে ধরা পড়েছে, এই কথাটা পাছে তিনি জানতে পান। আহা, হাজার হোক, ভদ্রলোক তো। কুসমি বললে, আর বলতে হবে না দাদামশাই, স্পষ্ট বুঝেছি কাকে বলে ভালো মানুষ।
শুনলেন তো রবীন্দ্রনাথের ভালো মানুষের ব্যাখ্যা। তো এরকম ভালো মানুষ আমরা কম বেশি সবাই একটু একটু হয়ে থাকি। লজ্জায় পড়ে বা পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় সত্যি কথাটা বলতে পারি না। তো এভাবেই রবীন্দ্রনাথের কথা দিয়ে আপনাদের এই অনুষ্ঠান সাজিয়ে দিল। খুব ভালো থাকবেন আর আমার কন্যার পাশে সব সময় থাকবেন। রিসেন্টলি আমার একটা ভিডিওতে একজন বন্ধু জানতে চেয়েছো, মানে দেখতে চেয়েছো মায়ের শাড়ি কালেকশন। আর সেক্ষেত্রে এটা তো খুবই একটা মানে আমাদের কাছে পছন্দের বিষয়, শেয়ার করার মতনই বিষয় একটা বলতে পারো। কিন্তু যেহেতু শাড়ি এমন একটা জিনিস, সেখান থেকে বেছে বেছে সব শাড়িগুলো ওরম ভাবে দেখানো এটা একটুখানি মানে ইম্পসিবল ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে ওই সিলেক্ট করাটা, মানে কটা শাড়ি আমি দেখাতে পারবো বা কোন শাড়িগুলো মায়ের খুব মনের কাছের। তো সেই করে করে কয়েকটা শাড়ি বাছা গেছে। তো এইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই শাড়িটা নিয়ে একটা গল্প আছে, সেটা মা নিজে বলবে, মানে মায়ের একটা এক্সপেরিমেন্টের গল্প আছে। আর এই মুহূর্তের খুব পছন্দের শাড়ির মধ্যে এই কটিই রয়েছে, যেগুলি আমি এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এর মধ্যে ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছ যে একটু হালকা বা সাদাটে রং অথবা অফ হোয়াইট বা লাল পাড় এই ধরনের মা পরতে আর কি বেশি ভালোবাসে। এবং সেখানে কয়েকটা শাড়ি আমি মাকে গিফট করেছিলাম, তার মধ্যে রয়েছে। রিসেন্টলিও একটা শাড়ি কিনেছি মায়ের জন্য, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। মা যখন পরবে তখন না হয় একেবারে তোমাদের আমি কোনোভাবে শেয়ার করব। যাই হোক, এই শাড়িগুলোর মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মা ভীষণ কমফোর্টেবল শাড়ি পরতে পছন্দ করে। মানে যে শাড়িগুলো পরে মনে হবে যে যেন একদম গায়ের সঙ্গে পুরো মিশে রয়েছে শাড়িটা, পরে খুব আরাম। তো সে ধরনের শাড়ি আর কি ভালোবাসে। আচ্ছা, এইটা আমি মাকে আমার বিয়ের সময়তে গিফট করেছিলাম। এটা হলো একটা অথেন্টিক বাংলাদেশি ঢাকাই। তো সেটা কেনা হয়েছিল। এবং হ্যাঁ, এই শাড়িগুলোই মায়ের পছন্দের শাড়ি। এগুলো তোমরা দেখতে পেলে একটা বেসিক মানে অফ হোয়াইট অথবা হালকা রঙের ওপরে শাড়ি রয়েছে, একটা একটুখানি ডিপ কালারের আছে, মেরুন রঙের আছে। মায়ের পছন্দ বলতে এরকমই রং, অফ হোয়াইট, সাদা অথবা মেরুন বা স্লেট কালার। মা, তোমার এই যে শাড়িগুলো যেগুলো দেখালাম সেগুলো মানে অনেক কঠিন, মানে বেছে নেওয়া আর কি, কারণ সব শাড়ি তো ওরম ভাবে দেখানো মুশকিল। আর কিছু কিছু জিনিস একটু আবার ব্যক্তিগত, কারণ ওইটা শেয়ার করাটাও একটু কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে যেহেতু শাড়ির সঙ্গে অনেক ইমোশনস জড়িয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এই যে একটা শাড়ি রয়েছে এইটার পেছনে একটা গল্প আছে, সেটা তুমি একটু আমার ইউটিউবের বন্ধুদের জানাও যে কি গল্প এই শাড়িটার পেছনে। এই শাড়িটার গল্পটা মানে আমি যেহেতু নাটক করেছি, তো নাটকে আমাদের কিছু কিছু জিনিস শিখতে হয়েছিল। তো সেরকমই নাটকে না খুব ধবধবে সাদা রং, বা যদি কেউ অন্য কোনো কালার পরে তার পাশে খুব একটা ডার্ক কালার লাল, এরকম পরা যায় না, কিছু মেনটেন করতে হয় আলোর জন্যে। তো সাদা তো একেবারেই পরা যায় না। তো সেক্ষেত্রে এই শাড়িটাই ঢাকাই শাড়িটা, এটা একটা ঢাকাই শাড়ি। হ্যাঁ, এটা একটা ঢাকাই শাড়ি। এই শাড়িটার রং ছিল, কোথায় গেল এই শাড়িটা, এই যে এইটার মতন। এই যে এটা একটা ঢাকাই, এই যে এটা যে ধবধবে সাদা, এই যে ধবধবে সাদা রংটা এইরকম ছিল, এইরকম ছিল এই শাড়িটা। আর সত্যি কথা বলতে কি, খুব সাদা রং আমাকে মানায়ও না কোনো ওইসব শাড়ি। অনেকদিন ধরে মাথায় প্ল্যান করছিলাম যে দেখি তো এই শাড়িটাকে কি করা যায়। তখন আমার যে সহায়িকা আছে, আমি ওকে বললাম, অপর্ণা আমাকে 10 টাকার একদম পাতি গুঁড়ো চা আর কি, যেটা চায়ের দোকানে হয়তো 5 টাকা 10 টাকায় পাওয়া যায়, ওরকম চা এনে দেবে। তো ও আমাকে এনে দিল একদম, মানে সে এতখানি চা। তো আমার একটা বড় ডেকচি আছে, আমি ওটাতে ভালো করে ফুটিয়ে পরে লাল রং হয়ে গেল, দিয়ে ওটাকে ছেঁকে রেখে দিলাম একদম। জাস্ট মানে লিকারটাকে তুমি ছেঁকেছো? আচ্ছা, ছেঁকে রাত্রিবেলায় সারা রাত ওই ঘরে পাখার তলায় ছিল। সকালবেলা উঠলাম, উঠে শাড়িটাকে প্রথম বার করে ফেললাম। ভয় করছিল যে কি যে দাঁড়াচ্ছে কেসটা, কিন্তু ওটাকে বাইরে আমার ওয়াশরুমে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটা বালতিতে ওই মানে লিকারের ইয়েটা ঢেলে নিলাম, নিয়ে এই শাড়িটাকে ভাঁজ করে আস্তে আস্তে চুবিয়ে দিলাম। চুবিয়ে দিয়ে খানিকক্ষণ এরকম করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তুলে কিন্তু নিংড়াইনি আমি, এবং অবশ্যই রোদে দিইনি। আচ্ছা, মানে রোদে দিলে কালারটা যেহেতু অন্য হয়ে যেতে পারে, যদি হয়ে যায় সেজন্য আমি এটা আমার বারান্দার ইয়েতে রাখলাম। মানে এটা তারপরে যে রংটা দাঁড়ালো, এটা রংটা অপূর্ব হয়েছে। রংটা হচ্ছে
ভীষণ সুন্দর একটা রং এসছে। তো আপনারাও কিন্তু করতে পারেন, খুব রিস্ক নিয়ে করতে হবে। রিস্ক নিয়ে করতে হবে। খুব একটা তুমি ধপ- এটা সাজেস্ট করতে পারো যে একটা ছোট কাপড়ের উপরে একটু করে কাপড়ে বা দেখলে, রুমালে যদি সাদা হ্যাঁ। রুমাল থাকে সেখানে এটা করে নিয়ে দেখা যেতে পারে, যারা এই কালার গুলো পছন্দ করেন। হ্যাঁ খুব সাদা কালার তো আমার একটু কোরা রং পছন্দ হয়, তো এটা অবশ্য একদমই অন্য একটা ঢাকাই, এটা ভীষণ ভালো ঢাকাই এটা, কিন্তু রংটা ছিল এরকম সাদা, হ্যাঁ তার কাছে এই হয়ে গেছে ওরা। পুরো চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ, এই অসাধারণ। স্কিলটা দারুণ। এইটা দারুণ, এটা আমি আরেকটা শাড়িতেও করে ফেলেছি, হ্যাঁ দুটো শাড়িতেই করে ফেলেছি। মানে খুব একটু সাদা। রিস্ক নিয়ে কিন্তু মানে কিন্তু করতে হবে, ভালো হয়েছে আর কি মানে জিনিসটা। বুকে পাথর বেঁধে ওটাকে বেঁধে আমার শাড়িটা যায় যাক, আমার শাড়িটা যায় যাক বলে ডুবিয়ে তারপরে তুলেছি যখন, তখন তো ছাড়ি, কিন্তু আমি নিংড়াইনি, এরকম করে তুলে খানিকক্ষণ ধরে রেখেছিলাম, তারপরে জল ছচ করে পড়তে 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 বারান্দায় নিয়ে গিয়ে একদম মেলে দিলাম। ভালো করেছে। মা আজকে তো মাতৃ দিবস হ্যাঁ, বা মাতৃ আমাদের দিবস। ধরো মাদার্স ডে যেটাকে আমরা বলছি, তো সেটা নিয়ে তুমি কিছু বলবে? আমি আজকে? বলতে পারি এইটুকুনি যে প্রত্যেকেই কিন্তু আমরা মা, আবার কেউ কেউ সত্যিকারের মা হয়েও কিন্তু মা নন তারা। হুম, হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয় যে আমরা প্রত্যেকেই কিন্তু সন্তানের মা, আবার যারা সত্যিকারের মা, আপনারা অনেক গল্পেও পড়েছেন, সত্য ঘটনাও জানেন, তারা কিন্তু মা নন। তো সেই মা হিসেবে বলতে পারি যে আজকে আমাকে আমার সন্তান বিশেষ মর্যাদা দিয়েছিল, সে যখন জন্মায় আমাকে মা হিসেবে সে আমাকে, আমি বলতে বলতে ইমোশনাল হয়ে যাব, মা হিসেবে সে আমাকে স্বীকৃতি দিয়েছিল, তার মা ডাক শোনার জন্য আমার প্রাণ আকুল হয়ে গেছিল। তো আরেকটা কথা বলি, এখানে বলতে গেলেই বলতে ইচ্ছে করছে যে শ্রীমা আমাদের, তিনি তো মা হননি, তো রামকৃষ্ণদেবকে তিনি বলেছিলেন যে আমার তো সন্তান, আর একটু দুঃখ হয়েছিল যে আমার তো সন্তান নেই, আমার কেউ মা বলে ডাকে না। তখন ঠাকুর বলেছিলেন যে এমন একটা দিন আসবে যখন তুমি সারা বিশ্ব তোমাকে মা বলে ডাকবে, সে মা নামে তুমি অস্থির হয়ে যাবে। তো এই মা ডাক শোনার জন্য আমরা সবাই অস্থির হই, আর আমরা সব সময় চাই আমাদের সন্তানরা যাতে খুব ভালো থাকে, তারা যাতে আরো এগিয়ে যায়, তারা কতখানি জীবনে কি করতে পারলো তা নয়, তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালো মানুষ হয়। যখন ছোট ছিলাম সেই সময়তে মা বাবাকে জন্মদিন হোক বা কোনো বিশেষ দিনে, যেমন মাদার্স ডে অথবা ফাদার্স ডে, এই সব কিছুতে আমি কিছু না কিছু হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করতাম, মানে কার্ড অথবা কিছু একটা ছোটখাটো জিনিস আঁকা, এরকম কিছু দিয়েছি। তো এই কার্ডটা আমি বানিয়েছিলাম 2006 সালে, 20 বছর আগে। অনেক দিনের একটা স্মৃতি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আজকের এই ইউটিউব ভিডিওতে। এবং এই জিনিসগুলো আমার বাবা মা দুজনেই খুব যত্ন সহকারে রেখে দিয়েছেন। আমি নিশ্চিত যে আমার মায়ের বা বাবার মতন অনেকেই আছেন যারা এইভাবে সন্তানদের বানানো জিনিসগুলো যত্ন করেই রেখে দেন। তো সেই রকমই একটি কার্ড তোমাদের সঙ্গে ভাবলাম যে ভাগ করে নিই, কারণ এই কার্ডটার সাথে যেমন রয়েছে অনেক দিনের স্মৃতি, তেমন আজকের দিনেও যেন মনে হয় যে কার্ডটা ভীষণ ভীষণ মনের কাছের একটা জিনিস। আজকে আমাদের রাত্রের বিশেষ মেনু হচ্ছে পিৎজা। যদিও মা খুব একটা পছন্দ করে না পিৎজা খেতে, তাও কালকে যেহেতু একটু অন্য খাবার দাবার খাওয়ার ইচ্ছে আছে, সেই জন্য আজকে এইটাই হালকা মতন আমরা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।